বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনে আসছে নতুন নেতৃত্ব। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে নিয়মিত কাউন্সিলের চিন্তা। বিলম্বের জন্য আওয়ামী লীগকে দোষারোপ। মূল দলের কাউন্সিল এইগুলো প্রক্রিয়াধীন আছে। নতুন কমিটি হওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন জনাব তারেক রহমান। আগামী যে যারাই নেতৃত্বে আসবে তারা ইনশাল্লাহ দক্ষতার সহিত এটি করবে। আস্তে আস্তে সেগুলো ফিরে আসবে। নিয়মিত সম্মেলন, কাউন্সিল, নতুন কমিটি। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা জামাত আমিরের। দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনা। ডিসেম্বরের মধ্যেই ভোট চায় এনসিপি, না হলে আন্দোলন। জাতীয় নির্বাচনের পরে দুইটা উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আর একটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র, কাণ্ড, কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। আগামী 6 মাসের মধ্যে স্থানীয় নির্বাচনটা দিবে। তারা যদি এটা না করে তাহলে আমাদের সংসদ থেকে শুরু করে রাজপথ, আমাদের এই দাবি হয়তো আদায় করে নিতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাম উপসর্গে আরো 12 শিশুর মৃত্যু। দেশ জুড়ে আইসিইউর জন্য হাহাকার। বাবুল সিপ্যাপে মুমূর্ষুকে বাঁচানোর চেষ্টা। সংকটে থাকা হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা সরকারের। খাল খনন ও আরো 21 জেলায় ফ্যামিলি কার্ড উদ্বোধনে। কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় অংশ নেবেন পথসভায়। নেতাকর্মীদের উচ্ছ্বাস। তিস্তা নিয়ে ভারত চীন আগ্রহের দোলা চলে বাংলাদেশ। জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পরই অর্থায়ন নিয়ে হবে সিদ্ধান্ত। ভারসাম্যপূর্ণ কূটনীতি বড় চ্যালেঞ্জ। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সমঝোতা। বাড়বে এলএনজি এলপিজি আমদানির সুযোগ। খুলবে প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ের পথ। 2000 টাকা আনলে আমরা এক ব্যাগে বাজার করতে পারি না। আমরা 1 কেজি করলা 80 টাকা কেজির কথা কয়, আমি 60 টাকা কেজি বললাম, দিব না। চড়ে থাকা বাজারে ক্রেতার নাভিশ্বাস। সবজির পর বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। কেজিতে বেড়েছে 10 টাকা। পরিবহন খরচের অজুহাতে ডিমের দামে অস্থিরতা। নতুন নেতৃত্ব আসছে ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠনে। চলছে যাচাই বাছাই। ছাত্রদল যুবদলের নেতাদের অপেক্ষা সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সিদ্ধান্তের। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক গতিশীলতা বাড়াতে দ্রুতই নিয়মিত কাউন্সিলে ফিরতে চায় বিএনপি। হাসান ওয়ালি রিপোর্ট। আওয়ামী শাসনের বিরুদ্ধে 16 বছর রাজপথের প্রমিথিউস হয়েছিল ছাত্রদল যুবদল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন। গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষার দীর্ঘ লড়াইয়ে জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মী ও সমর্থকদের হতে হয় হামলা, মামলা, জেল জুলুমের শিকার। রাজপথের যোদ্ধাদের হার না মানা সাহসে 24-এর গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার শাসনের। নানা চড়াই উতরাই পেরিয়ে নির্বাচনের মধ্য দিয়ে সরকারে এখন বিএনপি। শপথ করিতেছি যে ক্ষমতাসীন বিএনপি ও অঙ্গ সহযোগী প্রায় সব সংগঠন বর্তমানে মেয়াদ উত্তীর্ণ। নিয়মিত কাউন্সিল না হয় মূল দল সহ 11টি অঙ্গ সহযোগী সংগঠনের মধ্যে 10টির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। নিয়মিত কমিটি গঠন প্রক্রিয়া থমকে যাওয়ার পেছনে আওয়ামী দুঃশাসনকে দুষছেন নেতাকর্মীরা। যুবদলের কেন্দ্রীয় কমিটি নতুন কমিটি হওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন জনাব তারেক রহমান। উনি আমাদের সাংগঠনিক অভিভাবক। নেতৃত্ব নির্বাচনে আমাদের সংগঠনও নিজস্ব আলাপ আলোচনার ব্যাপার আছে এবং আমাদের যে মূল সংগঠন বিএনপি ফাদার সংগঠন তাদেরও দিক নির্দেশনা, এসব মিলিয়ে আমরা এগুলো তৈরি হবে। আগামী যে যারাই নেতৃত্বে আসবে তারা ইনশাল্লাহ দক্ষতার সহিত এটি করবে। আমাদের যে সকল প্রচেষ্টা আমরা চলমান রেখেছি। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বলছেন, নিয়মতান্ত্রিক রাজনৈতিক কর্মসূচিতে বাধার কারণে সঠিক সময়ে এসব সংগঠনের কমিটি করা সম্ভব হয়নি। আস্তে আস্তে সেগুলো ফিরে আসবে। নিয়মিত সম্মেলন, কাউন্সিল, নতুন কমিটি, সেগুলো নিশ্চয়ই হতে থাকবে। তবে এসব সংগঠনের সুবিধাবাদীরা যাতে যুক্ত না হতে পারে তা নিশ্চিত করার কড়া হুঁশিয়ারি বিএনপি হাইকমান্ডের। দলীয় লাঠিয়াল বাহিনী নয়, বরং ইতিবাচক কর্মকাণ্ডে অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে সরব দেখতে চায় বিএনপি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী শাবাব ওয়াসি। যাচ্ছি তার কাছে। ওয়াসি, আমরা দেখলাম যে
বিএনপির এখন নতুন নেতৃত্ব নিয়ে দল ভাবছে এবং দ্রুতই নতুন সিদ্ধান্ত আসবে। সেক্ষেত্রে আসলে কি নিয়ে আসলে গুঞ্জন শোনা যাচ্ছে, কারা নেতৃত্বে আসছেন বা কবে নাগাদই বা হতে পারে? আচ্ছা, ধন্যবাদ রাব্বি। আপনি জানেন যে এই বিগত আমলে অর্থাৎ এই আওয়ামী আমলে কিন্তু বিএনপির যে সাংগঠনিক কার্যক্রম সেটা কিন্তু তারা সঠিকভাবে করতে পারেনি। নানা বাধা বিপত্তি পেরিয়ে আসতে হয়েছে তাদের এই পর্যন্ত, এবং সেই সময় তাদের কিন্তু অনেক নেতৃত্ব, সিনিয়র নেতৃত্ব তারা কিন্তু দেশের বাইরে ছিলেন। তো দেখা যায় যে তাদের যে সাংগঠনিক কার্যক্রম সেটা তারা করতে পারেনি, এবং তাদের যেই সাংগঠনিক নিয়ম আছে সেখানে কিন্তু 3 বছর অন্তর অন্তর কিন্তু একটি সভা করার কথা রয়েছে এবং কমিটি দেওয়ার কথা রয়েছে। কিন্তু আমরা যেমনটি দেখলাম 1 যুগ পেরিয়ে গেছে, অর্থাৎ 12 বছর পেরিয়ে গেছে, অর্থাৎ তারপরেও কিন্তু আগের কমিটি বহাল রয়েছে। তো এই নিয়ে কিন্তু নেতাকর্মীদের মাঝে একটি উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে যে কবে আসলে নতুন কমিটি আসছে। তো যেমনটি কিন্তু আমাদের বিএনপির সিনিয়র নেতৃত্ব আমাদের যেটি জানিয়েছেন যে খুব দ্রুতই কিন্তু এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ছাত্রদলেরটা ইতিমধ্যেই গুঞ্জন চলছে যে আগামী মাসের দিকে হতে পারে। তো এরকম কিন্তু আমরা শুনছি যে আসলে আলোচনা চলছে, এবং আমরা যেমনটি শুনছিলাম যে আসলে সাংগঠনিক গতিশীলতা বাড়াতে কিন্তু এই নিয়মিত কাউন্সিল এটা কিন্তু তারা নিয়মিত করতে চাচ্ছে। তারা চাচ্ছে যে যে 3 বছরের যেই কাউন্সিল করার নিয়ম রয়েছে 3 বছর অন্তর, সেটা তারা ফলো করবে যাতে তাদের সাংগঠনিক গতিশীলতা বাড়ে, কর্মীদের মধ্যে আসলে যাতে সেই ইয়াটা না থাকে, তাদের মধ্যে যেই উৎকণ্ঠা রয়েছে সেটা যাতে দূর হয়ে যায়। এছাড়াও কিন্তু তারা আমরা জানি যে যাচাই বাছাই চলছে, অর্থাৎ কারা নেতৃত্বে আসছেন এই ব্যাপারটি নিয়ে কিন্তু আলোচনা চলছে, এবং এর চূড়ান্ত কিন্তু সিদ্ধান্ত দিবে কিন্তু তারেক রহমান, অর্থাৎ বিএনপি চেয়ারম্যান, তিনি কিন্তু এর চূড়ান্ত সিদ্ধান্ত দিবেন। নেতারা আলোচনা করছেন, যাচাই বাছাই করছেন। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা কিন্তু দেখেছি যে স্থানীয় পর্যায়ে কিংবা তৃণমূলে কিন্তু এই যে অঙ্গ সংগঠনগুলো তারা কিন্তু নানা রকম তাদের বিরুদ্ধে অনেক অপকর্মের কিংবা অনেক সংগঠন বিরোধী কর্মকাণ্ডের কিন্তু আমরা অভিযোগ পাই, এবং এইটা কিন্তু এবার সিনিয়র নেতৃত্ব বলছেন যে আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করছি যাতে যাদেরকে আমরা এবার নেতৃত্বে আনবো তারা যাতে সংগঠনে ইতিবাচক কর্মকাণ্ড করে এই দলটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেক্ষেত্রে শাবাব, আমরা দেখতে পেলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু আবার এই যে ফ্যামিলি কার্ড সহ খাল খনন কর্মসূচি উদ্বোধনে সফরে যাচ্ছেন, সেই বিষয়ে খবর কি আছে আপনার হাতে? জি রবি, খাল খনন কর্মসূচি এবং ফ্যামিলি কার্ড বিতরণ এটা কিন্তু বিএনপির নির্বাচনী ইস্তিহারের একটা অন্যতম প্রধান ইয়া ছিল এবং বিষয় ছিল, এবং এই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু নির্বাচিত হওয়ার পর থেকেই কিন্তু এই ইয়াটা দেখে নিচ্ছে। আমরা এই সংক্রান্ত আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমরা প্রতিবেদনটি দেখে আলোচনায় ফিরছি। 20 বছর পর শনিবার ইলিশের বাড়ি খ্যাত পদ্মা ও মেঘনাপাড়ের জনপদ চাঁদপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি, এছাড়া ভার্চুয়াল মাধ্যমে আরও 21 জেলার সঙ্গে যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। সফরসূচি অনুযায়ী রাজধানীর গুলশানের বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার। এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সেরেছেন জেলা ও উপজেলা প্রশাসন এবং স্থানীয় দলীয় নেতাকর্মীরা। জলাবদ্ধতা সহ যানজট সহ যে সকল সমস্যাগুলি আছে এই সমস্যাগুলি ইতিমধ্যেই শেষ হওয়ার জন্য কাজ শুরু হয়ে গেছে। দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দখাল এবং সদরের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে বিতরণ করবেন ফ্যামিলি কার্ড। এক পলক দেখার জন্য আমাদের প্রিয় নেতাকে অধীর আগ্রহে আছে, কখন ওনাকে দেখবে। ওনার কাছে আমাদের অনেক প্রত্যাশা স্টেডিয়ামটা আরও বেশি সুসজ্জিত হয় এবং ছোট ছোট মিনি স্টেডিয়াম প্রত্যেকটা উপজেলায় হয়। ইপিজেডের সম্পর্কে আমরা যেটা বলেছি, চাঁদপুর জেলায় যেন একটি ইপিজেড হয়। প্রত্যাশা থাকবে আমাদের প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের এই জিনিসগুলো যেন আমাদেরকে চলমান করে। সরকারি এসব কর্মসূচি শেষে চাঁদপুর জেলা ক্লাবে বিএনপির সাংগঠনিক সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। সেক্ষেত্রে শাবাব, আমরা দেখলাম যে নির্দিষ্ট তো কর্মসূচি রয়েছেই, এর পাশাপাশি আর কি করবেন প্রধানমন্ত্রী? জি যেমনটি আমরা শুনছিলাম, আগামীকালকে চাঁদপুরে 2 দশক পরে প্রধানমন্ত্রী যাচ্ছেন এবং খাল খনন কর্মসূচি সেখানে উদ্বোধন করবেন। এর পাশাপাশি আগামীকালকে 21টি জেলায় একযোগে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন এবং সেটি হবে ভার্চুয়ালি। 21টি জেলায় সেখান থেকে তিনি যুক্ত হবেন এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি তিনি কিন্তু উদ্বোধন করবেন সেখান থেকে। এর পাশাপাশি আমরা এটাও জানি যে আগামীকাল চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লায় একটি পথসভা করার কথা রয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের এবং চাঁদপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন শেষে ফ্যামিলি কার্ড কর্মসূচির ভার্চুয়ালি উদ্বোধন শেষে তিনি চাঁদপুর ক্লাবে একটি সাংগঠনিক সভায় তিনি যুক্ত হবেন। তো যেমনটি আমরা বলছিলাম একটু আগে আমরা আলোচনা করছিলাম যে আসলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চায় বিএনপি এবং প্রধানমন্ত্রী কিন্তু তার যেই প্রধানমন্ত্রী হিসেবে তার যে কার্যক্রম সেগুলো শেষ করার পরেও কিন্তু তারা যে দলীয় যে কার্যক্রম সেটিতেও কিন্তু তিনি নিয়োজিত রয়েছেন, এটা আমরা দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আবার স্থানীয় নির্বাচন নিয়েও কিন্তু কথা উঠছে, সরকারি দল তারাও এটি নিয়ে ভাবছে, যদিও সরকারি দলের প্রশাসক নিয়ে কিন্তু নানা প্রশ্ন তুলছে জামাত, এনসিপি। সেক্ষেত্রে এই বিষয়ে কি তথ্য আছে? জি, এই সংক্রান্ত আমাদের প্রতিনিধিদের একটু প্রতিবেদন আছে দুটি, আমরা সেই দুটি নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছে জামায়াতের আমির, তবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কিন্তু নিশ্চিত করেছে ডক্টর শফিকুর রহমান। বিকেলে রংপুর মডেল কলেজ মিলনায়তনে উপজেলা ও থানা আমিরদের নিয়ে বিভাগীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি কথা বলেন। দেশের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিলেও সরকার তা অগ্রাহ্য করছে বলে মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়নে জামায়াত লড়াই চালিয়ে যাবে বলে জানান ডক্টর শফিকুর রহমান। আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবার আমরা ইনশাল্লাহ করব স্থানীয় সরকার নির্বাচনের সকল স্তরে। এবং এইটা নিয়ে আপনি বলছেন কোনো আশঙ্কা আছে কিনা? অবশ্যই আছে, কারণ আপনারা দেখেছেন জাতীয় নির্বাচনের পরে 2টা উপনির্বাচন হয়েছে, একটা শেরপুরে আর একটা বগুড়ায়। আপনারা সেখানকার চিত্র, কাণ্ড, কারখানা সবই দেখেছেন। আমরা এই ব্যাপারে শঙ্কিত যে আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা। ইতিমধ্যে সরকারি দল অনেক উল্টাপাল্টা করে ফেলেছে। তারা গণভোটকে অগ্রাহ্য করেছে, তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করে অত্যন্ত দুর্বল বিতর্কিত একজন মানুষকে সেই সম্মানজনক জায়গায়, আমানতের জায়গায় বসিয়েছে। আপনারা দেখেছেন যে 42টা জেলায় তারা প্রশাসক নিয়োগ দিয়ে বসেছে। একটা ডেমোক্রেটিক প্রসেসে দেশ এখন আগাচ্ছে, এই সময় কেন প্রশাসক নিয়োগ দিতে হবে? আচ্ছা, এদিকে কিন্তু বিরোধী দলের জোট সঙ্গে জাতীয় নাগরিক পার্টি তারাও কিন্তু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেছেন। এ সংক্রান্ত আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসছি। জাতীয় নির্বাচনের পর থেকে এনসিপির নজর স্থানীয় সরকারে, এজন্য গঠন করা হয়েছে নির্বাচন পরিচালনা কমিটিও। সারা দেশে পৌরসভা ও সিটি কর্পোরেশনে নিজেদের বেশ কিছু সম্ভাব্য প্রার্থীও ঘোষণা করেছে দলটি। এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলছেন, সিটি নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেওয়ার আলোচনা চলছে, তাই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে স্থানীয় সরকারের ভোট না হলে আন্দোলনে নামার কথা বলছেন সার্জিস আলম। জাতীয় নির্বাচনে দেখেছি, ঢাকায় তো বটেই, ঢাকার বাইরেও এখানে এই জোটের ভোট বেশি, ফলে এটা ভাগ করাটা বুদ্ধিমানের কাজ হবে না। এই কারণে আমরা জোটগতভাবে ইলেকশন করতে চাই। আগামী 6 মাসের মধ্যে বিএনপি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্থানীয় নির্বাচনটা দিবে। তারা যদি এটা না করে তাহলে আমাদের সংসদ থেকে শুরু করে রাজপথ, আমাদের এই দাবি হয়তো আদায় করে নিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলে সাংগঠনিক শক্তি বাড়ানো ও এলাকা ভিত্তিক সম্ভাব্য প্রভাবশালী প্রার্থীদের দলে ভেড়াতে মাঠে নেমেছে জাতীয় নাগরিক পার্টি। প্রার্থীদের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে ওই মানে আসনের মধ্যে সংগঠনকে গোছানোর জন্য পোলিং এজেন্ট তৈরি করা, ওয়ার্ড ভিত্তিক কমিটি দেওয়া, এগুলো তাদেরকে বলে দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে কাজে নেমে পড়েছে। মানুষের সাথে গণসংযোগ করা, মত বিনিময় করা, এই কানেক্টিভিটিটা করার জন্য আমরা এই ধরনের জনসংযোগের বিভিন্ন ধরনের স্টেপ সামনে নিতে যাচ্ছি। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নিয়োগ পাওয়া প্রশাসকরা যাতে ভোটে প্রার্থী হতে না পারেন সেই দাবিও জানান এনসিপি নেতারা। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফলের প্রত্যাশা জুলাই অভ্যুত্থান থেকে রাজনীতির মাঠে নামা জাতীয় নাগরিক পার্টির। নাজমুস তালেহী, সময় সংবাদ, ঢাকা। স্বভাব আমরা পরপর বলা চলে যে দুটো দলের কিন্তু আমরা বিশেষ করে জোট তাদের বক্তব্য শুনলাম, বিশেষ করে জামাত এবং এনসিপি জোট, যেটি তার পক্ষ থেকে বলা হচ্ছে এই যে প্রশাসক নিয়োগ হয়েছে এবং একই সাথে স্থানীয় নির্বাচনে তারা কিন্তু জোর আর কি প্রস্তুতিও শুরু করেছেন। সেক্ষেত্রে প্রশাসক নিয়োগ নিয়ে তাদেরকে চিন্তা হবে এবং সরকারি দলের পক্ষ থেকে বা কি বলা হচ্ছে? যে রাবি, যেমনটি আমরা দেখলাম আসলে জামাতের আমির তিনি কিন্তু যেটা বলেছেন যে এই যে প্রশাসক নিয়োগ হচ্ছে বিভিন্ন জায়গায় এবং নির্বাচনের পরে যে দুটি
উপনির্বাচন হয়েছে সেখানে কিন্তু এই যে জামায়াতের পক্ষ থেকে কিংবা বিরোধী দলের পক্ষ থেকে একটি এই যে ম্যানিপুলেশনের একটি অভিযোগ এসেছে, যার ফলে কিন্তু তিনি এই কথাটি বলেছেন যে আমরা আসলে আস্থা রাখতে পারছি না কিংবা আমরা সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত রয়েছি। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি তারা কিন্তু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। তারা কিন্তু এই স্থানীয় পর্যায়ে যে প্রভাবশালীরা আছেন তাদেরকে তাদের দলে ফেরানোর চেষ্টা করছেন। আপনি হয়তো ইতিমধ্যেই জানবেন যে কিছুদিন আগেই ইসাক সরকার বিএনপির ঢাকা ৭ আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি এনসিপিতে যোগ দিয়েছেন। চট্টগ্রামের সাবেক মেয়র মঞ্জুর আলম তিনি আসলে এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন চলছে। রুমিন ফারহানাকে নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ তারা কিন্তু টার্গেট করে কিংবা বেছে বেছে তাদের দলে ফেরানোর চেষ্টা করছে এবং এটা কিন্তু স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই। এবং তারা একই সঙ্গে এই দাবিটি জানাচ্ছেন, জামায়াত এবং এনসিপি দুইজনই এই দাবিটি জানাচ্ছেন যে ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এবং দ্রুতই তারা এই নির্বাচনটি চাচ্ছেন। সবাই অসংখ্য ধন্যবাদ আলোচনা যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। চাঁদপুর কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর, একই সাথে স্থানীয় নির্বাচন নিয়ে সরকার এবং বিরোধী পক্ষের যে প্রত্যাশা এবং আলোচনা সমালোচনা সেসব নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী শাবাব ওয়াসি। হাম উপসর্গে আরও 12 শিশুর মৃত্যুতে প্রাণহানি ছড়ালো 450। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে 1300 রোগী। এরই মধ্যে দেশ জুড়ে দেখা দিয়েছে শিশুদের আইসিইউ সংকট। বিকল্প হিসেবে বাবল সিপ্যাপে চলছে চিকিৎসা। বিশেষজ্ঞরা বলছেন হাম সংক্রমণের ঝুঁকিতে রয়েছে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তান, তাই তাদের ব্যাপারে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সংকটে থাকা হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা করছে সরকার। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় শিশুটির, অবস্থা গুরুতর হওয়ায় প্রয়োজন আইসিইউ সাপোর্টের, কিন্তু হাসপাতালে নেই সেই ব্যবস্থা। এমন চিত্র ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সংকটাপন্ন অবস্থায় পাঠানো হয় ঢাকায়। শ্বাসকষ্ট কমতেছে, আইসি নেই। ডাক্তারে বারে বারে কইতেছে যে ঢাকা নিয়ে যান গিয়া, আমাগো হেতু সামর্থ্য নাই এনে বই দিছে। আইসিইউটা দরকার, অনেক বাচ্চা এরকম হইতেছে। কর্তৃপক্ষ বলছে হাসপাতালটিতে শিশুদের জন্য আইসিইউ ওয়ার্ড প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল সংকটে চালু হয়নি। বিকল্প হিসেবে বাবল সিপ্যাপে ব্যবহারে চলছে চিকিৎসা। যাদেরকে আইসিইউ প্রয়োজন হচ্ছে তাদেরকে আমরা বাবল সিপ্যাপটা দিচ্ছি। সেক্ষেত্রে কিছু কিছু বাচ্চা বেশ ভালো ইমপ্রুভ করতেছে। বরিশাল শেরেবাংলা মেডিকেলে আইসিইউ থাকলেও রয়েছে শয্যা সংকট। এক বিছানায় 2 থেকে 3 শিশুকে দেয়া হচ্ছে চিকিৎসা। আবার অনেক হাসপাতালে আইসিইউ ইউনিট থাকলেও লোকবলের অভাবে চালু করা সম্ভব হয়নি। এখানে আইসিইউ আছে কিন্তু আইসিইউ চালু নাই। যদি আইসিইউ চালু থাকতো তাহলে আমরা সাধারণ জনগণ খুব উপকৃত হতাম। খুলনা অঞ্চলেও কোনো মেডিকেলে নেই শিশুদের জন্য আইসিইউ ব্যবস্থা। হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের আইসোলেশন ওয়ার্ডে দেয়া হচ্ছে চিকিৎসা। এদিকে রাজধানীর মহাখালীর ডিএনসিসি হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব হাসপাতালে ভেন্টিলেশন সংকট রয়েছে সেসব হাসপাতালে সরকার ভেন্টিলেশনের ব্যবস্থা করেছে। একটা ভেন্টিলেটর বিগত সরকার রেখে যায় নাই আমাদের হাতে, একটা মিজেলসের ভ্যাকসিন রেখে যায় নাই। শূন্য হাতে যাত্রা করেছি মাননীয় প্রধানমন্ত্রীকে সাথে নিয়ে ওনার নির্দেশ মতো, এবং আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা জায়গায় ভেন্টিলেটর দিতে সক্ষম হয়েছি। এদিকে হামের অতি সংক্রমণে ঝুঁকিতে রয়েছে অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের সন্তান। চিকিৎসকরা বলছেন কোনো অন্তঃসত্ত্বা হামে আক্রান্ত হলে সন্তান জন্ম নিতে পারে জন্মগত ত্রুটি ও বিকলাঙ্গ হয়ে। গর্ভবতী মায়ের চেয়ে বেশি ঝামেলা হয় গর্ভস্থদের সন্তান, বিশেষ করে ফার্স্ট ট্রিমেস্টার বলে প্রথম 3 মাস হলে ঝুঁকিটা কিন্তু সবচেয়ে বেশি। হামের সংক্রমণ ঠেকাতে সরকার দ্রুত টিকা দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে মন্ত্রী জানান, টিকার সুফল পেতে আরও কিছু সময় লাগবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। হাম আক্রান্তের পর শিশু মৃত্যুর প্রধান কারণ নিউমোনিয়া। এছাড়াও চিকিৎসায় বিলম্বের কারণে বাড়ছে হামে প্রাণহানির ঝুঁকি। সকালে রাজধানী মেন্টো রোডে হামজনিত নিউমোনিয়ায় করণীয় সম্পর্কে আয়োজিত এক সেমিনারে কথা জানান বিশেষজ্ঞরা। জেলা উপজেলায় ফিডার কর্নার স্থাপনের পরামর্শ তাদের। প্রতিদিন হাম এবং হাম পরবর্তী জটিলতায় শিশু মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন গোটা জাতি। এমন পরিস্থিতিতে শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে এক সেমিনারের আয়োজন করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা, যেখানে হামজনিত নিউমোনিয়ায় করণীয় সম্পর্কে আলোচনা করেন তারা। এ সময় চিকিৎসকরা বলেন, হাম পরবর্তী জটিলতা হিসেবে ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে 5 থেকে 7% শিশু, যাদের মধ্যে পুষ্টিহীনতা কিংবা চিকিৎসা নিতে দেরি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। হামে আক্রান্ত রোগীদের শরীরের
রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থা খুবই ব্যাহত হয়, রোগ জীবাণুকে চিনতে পারে না। 95% ভালো হইলে ওই যে 5% তার মধ্যে কিন্তু এই নিউমোনিয়া হচ্ছে, ডায়রিয়া হচ্ছে। এদিকে দেশে প্রতি বছর প্রায় 24,000 শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যায় উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা নিউমোনিয়ায় আক্রান্তদের প্রতি বাড়তি নজরদারির আহ্বান জানান। একই সঙ্গে দেশের প্রতিটি অঞ্চলে ফিভার কর্নার স্থাপনের পরামর্শ দিয়ে চিকিৎসকরা বলেন এর মাধ্যমে দ্রুত রোগ শনাক্ত করে আক্রান্ত শিশুকে চিকিৎসার আওতায় আনা সম্ভব হবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফিভার কর্নার স্থাপনের মাধ্যমে হাম প্রবণ এলাকা চিহ্নিত করা, আর্লি চিকিৎসা যদি করতে পারে উইথ গিভেন অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড আদার সাপোর্টস, অক্সিজেন সাপোর্ট সব কিছু দিয়ে দিতে পারে, তাহলে কিন্তু আমাদের এইটা মৃত্যু কমিয়ে আনা অনেকখানি সম্ভব। এদিকে হামের মতো একই লক্ষণ নিয়ে অনেক রোগী চিকিৎসা নিতে আসলেও এসব রোগের ভাইরাস শনাক্তে কাজ চলছে বলে জানান বিশেষজ্ঞ চিকিৎসকরা। আমরা দেশের বক্ষব্যাধি বিশেষজ্ঞগণ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। তিস্তানে ভারত ও চীন আগ্রহের দোলা চলে বাংলাদেশ। পানি সম্পদ মন্ত্রী জানিয়েছেন পূর্ণাঙ্গ সমীক্ষা এবং জাতীয় অগ্রাধিকার নির্ধারণের পরই বিদেশি অংশীদারিত্ব বা অর্থায়নের সিদ্ধান্ত হবে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে তিস্তার প্রশ্নে ভারসাম্যপূর্ণ কূটনীতির মাধ্যমে জাতীয় স্বার্থের সঙ্গে সমন্বয় করাই বড় চ্যালেঞ্জ। শাতিলা শারমিনের রিপোর্ট। এক সময়ের জল টলমলে তিস্তা এখন নিজেই ভুগছে খরায়। উজানে ভারতের গজলডোবা ব্যারেজ নির্মাণ তিস্তাকে শুধু মৃত্যুর দিকে ঠেলে দেয়নি, ক্ষতিগ্রস্ত করেছে উত্তরাঞ্চলের অর্থনৈতিক স্থিতি, সামাজিক ভারসাম্য, যার প্রভাব বহন করছেন 2 কোটিরও বেশি মানুষ। এ প্রেক্ষাপটে তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প হাতে নেয় বাংলাদেশ। শুধু অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পনা নয়, এটি জল নিরাপত্তা, কৃষি উৎপাদন এবং বন্যা নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি যুক্ত কৌশলগত উদ্যোগ। সবশেষ 6 মে বেইজিং সফরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠকে তিস্তা প্রকল্পে দেশটির কারিগরি এবং আর্থিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এরপর নয়াদিল্লির কূটনৈতিক মহল বিষয়টিকে নতুন করে পর্যবেক্ষণ শুরু করে। তবে পানি সম্পদ মন্ত্রী বলছেন তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই এখনো সম্পূর্ণ হয়নি। এই মুহূর্তে আসলে কথা বলার মতো দৃশ্যমান তিস্তা মহাপরিকল্পনা নিয়ে একেবারে ইমিডিয়েট কোনো সিদ্ধান্ত দিয়ে দেওয়া এই ধরনের কোনো অবস্থান তৈরি হয়নি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে তিস্তা প্রকল্পে উন্নয়ন অগ্রাধিকার, আঞ্চলিক ভারসাম্য এবং কৌশলগত স্বার্থ এই 3টি বিষয় সমন্বয় করে অগ্রসর হতে হবে। আমার প্রয়োজনের নিরিখে আমার এই তিস্তা প্রকল্প বাস্তবায়ন জরুরি দরকার, এটা মাথায় রেখে এখন আমি কিভাবে পদ্ধতিগতভাবে এগোবো সেটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাদের মতে ভারসাম্যপূর্ণ ও বাস্তববাদী কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেই দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ নিশ্চিত করা সম্ভব। জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পে প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং চীনের আগ্রহকে সামলাতে হবে কূটনৈতিকভাবে এবং সর্বোপরি এই প্রকল্পকে দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ওয়াশিংটন ডিসিতে এই সমঝোতা স্মারক সই করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। এর ফলে যুক্তরাষ্ট্রের এলএনজি, এলপিজি এবং অন্যান্য জ্বালানি পণ্য সাশ্রয়ী মূল্যে আমদানি সম্ভব হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি সহযোগিতা বিষয়ে সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগে সমঝোতা স্মারকে 2 দেশের পক্ষে স্বাক্ষর করেন তারা। অনুষ্ঠানে সমঝোতা স্মারককে ক্রমবর্ধমান বাংলাদেশ মার্কিন সম্পর্কের আরেকটি মাইল ফলক হিসেবে অভিহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি এই উদ্যোগের প্রতি সমর্থনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। আমি বিশ্বাস করি এই সমঝোতা স্মারক আমাদের দীর্ঘমেয়াদী জ্বালানির প্রাপ্তি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে। এমওইউ স্বাক্ষরকে বাংলাদেশ মার্কিন সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে উল্লেখ করেন মার্কিন জ্বালানি মন্ত্রী। এটি বাস্তবায়নে ডিপার্টমেন্ট অব এনার্জির চমৎকার একটি দল কাজ করছে। আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের 2 দেশকে আরো কাছাকাছি আনার এই সুযোগ তৈরি হয়েছে। ওয়াশিংটন বাংলাদেশ
দূতাবাস জানায় এই সমঝোতা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর জ্বালানি সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করবে। এর ফলে সাশ্রয়ী মূল্য ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিতের মাধ্যমে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা জোরদার হবে। এমন এক সময়ে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হলো যখন মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশ তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রাজধানীতে টানা 2 সপ্তাহ ধরে চড়া মূল্যে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। নতুন করে সপ্তাহ ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দর, আর ডিমের ডজনে বেড়েছে 15 টাকা। নিত্যপণ্যের এমন উচ্চ মূল্যের বাজারে নাভিশ্বাস সাধারণ ভোক্তার। শুক্রবার ছুটির দিনে বাজারে চাপ বাড়লেও নিত্যপণ্যের উচ্চ মূল্যে ক্রেতার নাভিশ্বাস। চলতি মাসের শুরু থেকেই সবজির বাজারে আগুন। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে ঘুরে দেখা গেছে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। বেগুন 80 থেকে 100, পেঁপে 100, কাঁচামরিচ 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এমন দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা। বিক্রেতারা বলছেন পরিবহন খরচ বাড়ার প্রভাব পড়েছে পণ্যের মূল্যে। সর্বোচ্চ নিম্নমানের সবজি আমরা খাচ্ছি 80 টাকা। আমাদের মতো লোকদের তো কঠিন অবস্থা। 2000 টাকা আনলে আমরা এক ব্যাগও বাজার করতে পারি না। আমরা তেলের দাম একটু বেশি, গাড়ি ভাড়া বেশি, তারপরে এই যে বৃষ্টিগুলো গেল, বৃষ্টির কারণে। এদিকে সবজির পর বাড়তে শুরু করেছে পেঁয়াজের ঝাঁজ। 1.5 সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। বাড়তি আদার দামও। এক সপ্তাহের ব্যবধানে 5 করে আজ 3 দিনে 45 টাকা কেজি হয়েছে। ডিমের বাজারেও অস্থিরতা। ডজনে 15 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 150 টাকায়। 20 টাকা 30 টাকা কিনছে আজকে এত দাম, মানে আমার বয়সে আমরা ডিমের দামে এত দেখি না। তবে কিছুটা স্বস্তি চাল ও মুরগির বাজারে। মিনিকেট, ব্রি 28 ও পাইজাম চালের দাম কমেছে কেজি প্রতি 5 টাকা। আর 10 টাকা কমে রাজধানীতে ব্রয়লার বিক্রি হচ্ছে 170 আর সোনালী বিক্রি হচ্ছে সর্বোচ্চ 340 টাকা কেজিতে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 2 প্রবাসী নিহত হয়েছেন। বিকেলে ঢাকা সিলেট মহাসড়কে আশুগঞ্জের সোনারামপুর সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আশুগঞ্জ থেকে মোটরসাইকেলে করে সরাইল যাচ্ছিলেন শাহ আলম জিয়াউল আমিন। সেতু এলাকায় সিলেটগামী একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী 2 প্রবাসী। চালক পালিয়ে গেল, জব্দ করা হয় ট্রাকটি। নিহত জিয়াউল আমিন সৌদি এবং শাহ আলম দুবাই প্রবাসী ছিলেন। প্রশাসনিক ক্যালেন্ডার মেনে রাজশাহীতে আজ থেকে শুরু হচ্ছে গাছ থেকে আম নামানো। প্রথম দিন নামানো হলো গুটি আম। দীর্ঘদিনের যত্ন, পরিচর্যা আর অপেক্ষার পর মধু মাসের মাঝামাঝিতে এবার ফল আহরণের পালা। জেলা প্রশাসনের বেঁধে দেয়া ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার থেকে রাজশাহীতে আম নামানো শুরু হয়েছে। প্রথম দিন নামানো হয় গুটি আম। আগামী 2 সপ্তাহের মধ্যে বাজারে মিলবে গোপালভোগ, লক্ষণ ও হিমসাগরের মতো জনপ্রিয় জাতগুলো। গুটি আম কিছু সময় পাকা দেখা দিচ্ছে, আবার কিছু জায়গা পাকা দেখা দেয়নি, ওই পাকাগুলো ভাঙছে। এই বছর আশা করতেছি একটু ভালো যাবে আমের বাজার। আম নামানোর পরপরই শুরু হয়েছে বাজারজাত। রাজশাহীর সবচেয়ে বড় আম বাজার বানেশ্বরেও শুরু হয়েছে কেনাবেচা। মৌসুমের প্রথম দিন জাত ও আকার ভেদে মন প্রতি দর উঠেছে 800 থেকে 1200 টাকা পর্যন্ত। কৃষি বিভাগ বলছে, জেলায় 19,000 হেক্টর জমির আম 780 কোটি টাকায় বিক্রির আশা করা হচ্ছে। পরিপক্ক আম বাজারজাত করে সেটা আমাদের মনিটরিং টিম রয়েছে, আমাদের মোবাইল টিম রয়েছে, ভ্রাম্যমাণ আদালত থাকে। এদিকে সাতক্ষীরাতেও আজ থেকে শুরু হয়েছে সুস্বাদু হিমসাগর আম সংগ্রহ। ভালো ফলনে খুশির ঝলক চাষিদের চোখে মুখে। লাভজনক হব বলি আশা করি আমরা। গবেষণার মাধ্যমে আমরা সংরক্ষণ ব্যবস্থা আরো একটু দীর্ঘ করা যায়, তাহলে আমরা মনে করছি যে এই আমটা আরো বিশ্বব্যাপী ছড়িয়ে যাবে। সাতক্ষীরায় 4,400 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে 5,299টি। রিমু সিদ্দিক, সময় সংবাদ। চীনে ঐতিহাসিক সফর শেষে যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিংয়ের সঙ্গে বাণিজ্য চুক্তির দাবি করেছেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক নতুন মাত্রার দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। 2 দিনের সফর শেষে চীন ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। বেইজিং বিমানবন্দরে রাষ্ট্রীয় আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় মার্কিন প্রেসিডেন্টকে। এর আগে বেইজিংয়ের ঝোংনান হাই কমিউনিস্ট পার্টি কমপ্লেক্সে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট। শত শত বছরের পুরনো গাছ ও ঐতিহাসিক বাগান ঘুরে দেখান ট্রাম্পকে। উপহার হিসেবে চীনা গোলাপের বীজ পাঠানোর কথাও জানান শি।
পরে দ্বিতীয় দফায় বৈঠকে বসেন দুই নেতা। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যাওয়ার কথাও জানান শি। আমরা আমাদের দুই দেশের মধ্যে একটি নতুন সম্পর্ক প্রতিষ্ঠা করেছি, যা গঠনমূলক ও কৌশলগত সম্পর্ক। এটিকে একটি মাইলফলক সফর বলা যেতে পারে। বৈঠকে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অসাধারণ কিছু বাণিজ্য চুক্তি হয়েছে। তিনি শি জিনপিংকে দীর্ঘদিনের পরিচিত ও সম্মানিত নেতা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে শিকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প। আমরা কিছু চমৎকার বাণিজ্য চুক্তি করেছি যা দুই দেশের জন্যই অত্যন্ত উপকারী। তিনি এমন একজন ব্যক্তি যাকে আমি গভীরভাবে সম্মান করি। দীর্ঘ 9 বছর পর গেল বুধবার চীনে ঐতিহাসিক সফরে যান ট্রাম্প। নাদিম মারজান, সময় সংবাদ। বাংলাদেশ ফুটবল লিগের খবর, এক ম্যাচ হাতে রেখেই বিএফএল এর শিরোপা পুনরুদ্ধার বসুন্ধরা কিংসের। ঢাকা আবাহনীকে 2-0 গোলে হারিয়ে নিজেদের ষষ্ঠ লেগে শিরোপা ঘরে তুলেছে তারা। ম্যাচের শুরু থেকেই সমান্তরালে লড়াই করেছে আবাহনী ও বসুন্ধরা কিংস। তবে গোলশূন্য থাকে প্রথমার্ধে। 71 মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে ফাউল করে বসেন বাবলু। তাতে পেনাল্টি পায় বসুন্ধরা কিংস। সে সুযোগ কাজে লাগিয়ে লিড নেন ডোরিয়াল টান। 17 গোল নিয়ে এককভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকার সবার উপরে আছেন ব্রাজিলিয়ান এই তারকা। এই গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন সোহেল রানা। 2 গোল হজম করা আবাহনীর হয়ে 84 মিনিটে গোলের ভালো সুযোগ তৈরি করেছিলেন এমেকা। তবে তার শট অল্পের জন্য পোস্টের ওপর দিয়ে যায়। শেষ পর্যন্ত আর গোল শোধ করতে পারেনি আবাহনী। 2-0 গোলের জয়ে শিরোপার উল্লাসে মাতে বসুন্ধরা কিংস। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। হাম উপসর্গে আরও 12 শিশুর মৃত্যু। দেশ জুড়ে আইসিইউর জন্য হাহাকার। বাবল সিপ্যাপে মুমূর্ষুকে বাঁচানোর চেষ্টা। সংকটে থাকা হাসপাতালে ভেন্টিলেশনের ব্যবস্থা সরকারের। বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনে আসছে নতুন নেতৃত্ব। সাংগঠনিক গতিশীলতা বাড়াতে নিয়মিত কাউন্সিলের চিন্তা। বিলম্বের জন্য আওয়ামী লীগকে দোষারোপ। এবং স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা জামায়াত আমিরের। দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনা। ডিসেম্বরের মধ্যে ভোট চায় এনসিপি, না হলে আন্দোলন। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।